কথা বলতে চাচ্ছিলাম। তো ক্যাপাসিটরের প্রধান বৈশিষ্ট্য হলো সে ইলেকট্রিসিটি স্টোর করতে পারে। কেমন? এটার ক্ষমতা রয়েছে। অর্থাৎ এটা এমন একটা ইলেকট্রিক্যাল সার্কিট, সে ইলেকট্রিসিটি স্টোর করবে। তো এই ক্যাপাসিটরটা আসলে কিভাবে তৈরি? এই যে তোমরা এখানে একটা সিমুলেশন দেখতে পাচ্ছ। একটু সিমুলেশনটা দেখাই। আচ্ছা, তো এই যে উপরে কি হচ্ছে দেখো, উপরে তার একটা প্লেট রয়েছে। তার আমি একটা লেজার পয়েন্টার নেই। এই যে উপরে আমরা একটা কন্ডাক্টর দেখতে পাচ্ছ, নিচে আরেকটা কন্ডাক্টর আছে, হ্যাঁ? তো এই ২ টা কন্ডাক্টর কিন্তু সরাসরি সংযুক্ত থাকে না। হুম? তাদের মাঝে ইনসুলেটর থাকে। ইনসুলেটর মানে হচ্ছে যেটা বিদ্যুৎ পরিবহন করে না। এরকম একটা জিনিস তার মধ্যে থাকে। তো যখনই দেখো আমরা চার্জ দিচ্ছি, হ্যাঁ? সার্কিটে চার্জ দিয়ে একটা উপরের প্লেটে এখানে পজিটিভ, নিচের প্লেটে নেগেটিভ, অর্থাৎ অপোজিট, হ্যাঁ? একটা প্লেটে যদি পজিটিভ চার্জ হয়, হ্যাঁ, অপর প্লেটে হবে নেগেটিভ, মানে উল্টা। তাহলে যখন এই চার্জ ফর্ম করে, এই যে মাঝখানের আমরা এই যে যেটা রয়েছে এটার নাম ডাইইলেকট্রিক, এটা একটা ইনসুলেটর বলেছি, মানে বিদ্যুৎ পরিবহন করে না। সেখানকার যে অ্যাটম গুলো আছে সেই অ্যাটম গুলোর অবস্থাটা এখানে দেখানো হচ্ছে, হ্যাঁ? দেখো, যখন চার্জ থাকে না তখন কোনো ইলেকট্রিক ফিল্ড তো এখানে নাই, হ্যাঁ? ইলেকট্রিক ফিল্ড নাই। তো অ্যাটমটা স্বাভাবিক অবস্থায় থাকে। একটা অ্যাটমের স্বাভাবিক অবস্থাটা হচ্ছে এই যে গোলাকার, দেখছো? স্ফেরিক্যাল, গোলকীয়। কিন্তু যখনই আমরা চার্জ দিচ্ছি, এই যে দেখো উপরের প্লেটে পজিটিভ আর নিচের প্লেটে নেগেটিভ। তো তখনই এরকম একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। উপর প্লেটে পজিটিভ, নিচের প্লেটে নেগেটিভ ছিল। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় প্লাস থেকে মাইনাস। এই ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে এই যে অ্যাটম গুলার চার্জ সেন্টার গুলা, এই যে পজিটিভ আর নেগেটিভ দেখছো, হ্যাঁ? নীল রং এটা নেগেটিভ আর লালটা পজিটিভ। এই চার্জ সেন্টার গুলো এরকম আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেলে এরকম অ্যাটমটা এরকম ওভাল শেপ ধারণ করে। ওভাল শেপ। এইটার নাম হলো ডাইইলেকট্রিক স্ট্রেস। এই যে একটা অ্যাটম বিকৃত হলো, হুম? এর ফলে কি হয়, এই ডাইইলেকট্রিকের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি জমা হয়ে থাকে। ঠিক আছে? ইলেকট্রিক্যাল এনার্জি এটা। এটা এক ধরনের ইলেকট্রিক্যাল এনার্জি। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার তো আছেই, যেটা বললাম, এই যে চার্জ জমা হয়। হ্যাঁ? এই যে চার্জ জমা হচ্ছে। একটা প্লেটে পজিটিভ হলে আরেকটা প্লেটে নেগেটিভ। তো এই ২ ভাবে ক্যাপাসিটরের মধ্যে আ তোমার জমা হয়। কি বলে? এনার্জিটা জমা হয়। চার্জ এবং ইলেকট্রিক্যাল এনার্জি। তো এখন আমরা দেখব যে আ এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি বা মাপতে পারি সেই বিষয়টা আমরা একটু দেখব। তো ক্যাপাসিটরের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? এই যে তোমাদের এই যে সবুজ চিহ্নিত অংশটা যেটা লিখতে বলেছিলাম। The amount of charge required to create a unit potential difference between its plates, হ্যাঁ? দুটো প্লেটের মাঝে যদি তুমি ইউনিট পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে তোমার যে চার্জটা প্রয়োজন হবে, হ্যাঁ? সেটাকে আমরা বলবো ক্যাপাসিট্যান্স। তো মনে করো আমি কোনো একটা ক্যাপাসিটরে কিউ পরিমাণ চার্জ দিলাম, হ্যাঁ? কিউ পরিমাণ চার্জ দিলাম। আর তার ফলে তার এই যে ২ টা প্লেটের মধ্যে, এই প্লেটের মধ্যে এখানে ভি পরিমাণ পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো। তো তখন আমরা তাহলে ক্যাপাসিট্যান্স কি বলবো? ক্যাপাসিট্যান্স ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, হ্যাঁ? কিউ বাই ভি। তাহলে এইভাবে আমরা ক্যাপাসিট্যান্সকে প্রকাশ করে থাকি। হ্যাঁ, বোঝা যাচ্ছে? তোমরা চুপচাপ থাকলে একটু আমার তখন এমন শোনা যাচ্ছে স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। কেউ কি বাজার-টাজারে আছো নাকি? হ্যাঁ?
হাট বাজারের শব্দ শোনা যায়। আচ্ছা, তো এই চিত্রে যেটা দেখতে পাচ্ছ, এগুলা হচ্ছে ক্যাপাসিটর যেগুলো আমরা আমাদের রিয়াল লাইফ সার্কিটে ব্যবহার করি। আজানের জন্য কি শব্দ শুনতে সমস্যা হচ্ছে তোমাদের? স্যার। হলে আমি ১ মিনিট একটু পজ করতে পারি। মানে আজান শেষ হলে আবার শুরু করতে পারি। তোমরা কি বলো? আর যদি মনে করো যে না কন্টিনিউ করব তাহলে করি? কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে। তো ইউনিট অফ দ্য ক্যাপাসিট্যান্স হচ্ছে কুলম্ব পার ভোল্ট। হ্যাঁ? কুলম্ব পার ভোল্ট কেন? এই যে একটু আগে আমরা যেটা দেখলাম, দেখো ক্যাপাসিট্যান্স সি ইজ ইকুয়াল টু আমরা বলেছি কে কিউ বাই ভি, কিউ বাই ভি। তাহলে এই চার্জের একক কি? কুলম্ব। আর এই পটেনশিয়ালের একক হচ্ছে ভোল্ট। তাহলে কুলম্ব পার ভোল্ট। ঠিক আছে? কুলম্ব পার ভোল্ট হচ্ছে এর একক। তাহলে এই যে কুলম্ব পার ভোল্ট বলছি, এইটাকে এক কথায় বলা হয় ফ্যারাড। এক কথায় বলা হয় ফ্যারাড। তো এখন আমরা 1 ফ্যারাডের ডেফিনিশনটা জানবো। এটা খুব গুরুত্বপূর্ণ। এই অংশটা তোমরা একটু লিখে নাও। হ্যাঁ? এটা একটু লিখে নাও। তারপর আমি বিষয়টা তোমাদেরকে বুঝাচ্ছি। হ্যাঁ? ওই ইকুয়েশন দিয়ে বিষয়টা বুঝাবো। একটু লিখে নাও। আচ্ছা, এটা কি তোমরা লিখেছো? ডেফিনিশনটা কি লিখেছো? জি স্যার। ওকে। আমি এই ডেফিনিশনটা একটু জটিল মনে হতে পারে। আমি সহজ করে তোমাদের বুঝাই দেই। হ্যাঁ? কি বলছে দেখো 1 farad is defined as the capacitance of a capacitor which requires a charge of 1 coulomb to establish a potential difference of 1 volt between its plates. তাহলে C is equal to আমরা জানি কি Q by V। তাইলে এখানে দেখো আমরা এই চার্জটাকে আমরা ধরলাম 1 কুলম্ব, 1 কুলম্ব চার্জ। আর ভোল্টেজকে ধরলাম 1 ভোল্ট। তাহলে এই যে 1 কুলম্ব বাই 1 ভোল্ট এটা 1 বাই 1 এপাশে 1 হবে 1 ফ্যারাড। তাহলে দেখো এইবার আমি কিভাবে সংজ্ঞাটা বের করতেছি দেখো। 1 farad is defined 1 farad is defined as the amount of capacitance, that requires a charge of 1 coulomb, a charge of 1 coulomb establish to create a potential difference of 1 volt between its plates। অর্থাৎ বাংলায় বললে ব্যাপারটা এমন দাঁড়ায় যে তুমি কোথাও 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স দিয়েছো, সরি কোথাও 1 কুলম্ব চার্জ দিয়েছো। তো এর ফলে ওই ক্যাপাসিটরে যদি 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, তার অর্থ ওই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স 1 ফ্যারাড। তো 1 ফ্যারাডটা এটা আসলে বিশাল ক্যাপাসিট্যান্স মানে সুপার ক্যাপাসিটরের যে তোমাদেরকে ১ম এই যেটা দেখিয়েছিলাম, হ্যাঁ?
সেই সুপার ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স আমরা এই ফ্যারাড দিয়ে মাপি। বিশাল ব্যাপার। যেটাই দেখলে যে একটা তারকে জাস্ট আগুন জ্বালিয়ে গলিয়ে ফেলছে। কিন্তু আমরা সচরাচর ইলেকট্রনিক সার্কিটে যেগুলো ব্যবহার করি সেটাই দেখো মাইক্রোফ্যারাড। একটু এই চিহ্নটা দেখতে পাচ্ছ তোমরা? খেয়াল করো। চিহ্নটা হচ্ছে এরকম। মাইক্রোফ্যারাড। মাইক্রো মানে কত? 10 টু দ্যা পাওয়ার -6 মানে ১ ফ্যারাডকে এই যে এত বিশাল বড় একটা সংখ্যা। কত? হ্যাঁ? প্রায় কত হবে? ১০,০০,০০০ না? ১০,০০,০০০ ভাগের ১ ভাগ। তাহলে এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল সার্কিট গুলাতে ইলেকট্রনিক সার্কিট গুলাতে আমরা এই মাইক্রোফ্যারাড ইউনিট ব্যবহার করে থাকি। হ্যাঁ? তাও সেটা খুব ডেঞ্জারাস। মনে করো ওই যে ফ্যানের যে ক্যাপাসিটর মাত্র 2 মাইক্রোফ্যারাড হয়। 2 মাইক্রোফ্যারাড। কিন্তু ওই যে 220 ভোল্ট যখন সেখানে জমা হয়, এই পরিমাণ চার্জ যদি কারো গায়ে লাগে, হ্যাঁ? তাহলে তার মৃত্যুর সম্ভাবনাও থাকে। এত ভয়ংকর। তাহলে সেখানে ফ্যারাড যেটা বলা হচ্ছে ফ্যারাড, সেটা কত বড়? মানে একটা কম্পারিজন করার জন্যই আমি এই তথ্যটা তোমাদেরকে দিলাম যে ফ্যারাড ইউনিটটা আসলে কত বড় একটা ইউনিট। ঠিক আছে? যে ব্যাটারির সমান আ চার্জ বহন করতে পারে আরকি। ব্যাটারির সমতুল্য পর্যায়ে চলে যায়। তুমি যখন ফ্যারাড দিয়ে ক্যাপাসিট্যান্সটা মাপবে। বুঝতে পারছো সবাই? আচ্ছা। ওকে গুড। তো এবার আমরা ওকে। এখন আমরা একটা ডেরিভেশন করব। ক্যাপাসিট্যান্স অফ এ সালফেট ক্যাপাসিটর। এটা একটা ডেরিভেশন। আমরা এই ডেরিভেশনটা করে আজকে শেষ করব। তোমাদের একটু লিখতে হবে এখানে, না লিখে উপায় নাই। ঠিক আছে? এই অংশটা একটু লিখো। তারপর আমি তোমাদেরকে বুঝায় দিব। একটু লিখো। সবাই খাতা কলম আছে তো তোমাদের? জি। আচ্ছা গুড। একটু লিখো।
তোমাদের কারো মনে হয় মাইকটা অন আছে, একটু অফ করো, মিউট করে দাও কারো। তোমাদের এই অংশটা কি লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে একটু চিত্রটা আঁকো। এই চিত্রটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে আমি আমার আলোচনা শুরু করতেছি, হ্যাঁ? এই চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বুঝাই দেব চিত্রটা কি। যেভাবে আছে একটু আঁকো, তারপর আমি বুঝাই দিচ্ছি। পাকানো হয়ে গেছে? আচ্ছা, গুড। তাহলে দেখো আমি শুরু করি। এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটার নাম হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটর, হ্যাঁ? প্যারালাল প্লেট কেন? এই যে দুটো আমার কন্ডাক্টিং সারফেস দেখছো? এটা একটা, এটা একটা। তারা প্যারালালি থাকে, হ্যাঁ? সবসময় প্যারালাল, সেম ডিসট্যান্সে সব জায়গায় থাকবে। অর্থাৎ প্যারালাল। তো আমরা এরকম একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স আমরা বের করব। এখানে আমাদের গাউস ল এপ্লাই করব আমরা, হ্যাঁ? গাউস ল এপ্লাই করব। সেজন্য আমরা একটা গাউসিয়ান সারফেস, এই দেখো গাউসিয়ান সারফেস কল্পনা করে নিয়েছি। সেটা কোনটা? এই যে লাল মতো একটা রেক্ট্যাঙ্গেল দেখছো না? এটা। ঠিক আছে? এই রেক্ট্যাঙ্গেলটা হলো আমার গাউসিয়ান সারফেস। আর এই যে
প্যারালাল প্লেটটা তাদের একটা প্লেট থেকে আরেকটা প্লেটের ডিসটেন্স, হ্যাঁ? অর্থাৎ একটা থেকে আরেকটার দূরত্ব এইটুকু। হ্যাঁ, ঠিক আছে? এই যে লাইন বরাবর এই দূরত্বটা হচ্ছে ডি আমরা বলতেছি। আর এই যে প্লেট, প্রত্যেকটা প্লেট, উপরের প্লেটটা এবং নিচের প্লেটটা দুটাই তাদের যে এরিয়া, প্লেট এরিয়া সেখানে রয়েছে। এরিয়াটাকে আমরা এ ধরে নিচ্ছি। এখন উপরে যদি বলতেছে প্লাস চার্জ তাহলে নিচে অবশ্যই বিপরীত অর্থাৎ মাইনাস চার্জ হবে। সমপরিমাণ। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এখন আসো আমরা গাউস ল এপ্লাই করি। আমাদের গাউস লটা কি ছিল? তোমাদেরকে বলেছিলাম যে সারফেস ইন্টিগ্রেশন E ডট ds E ডট ds is equal to q by epsilon naught q by epsilon naught। তাহলে এখানে দেখো এই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড কেমন? আর ds কোনটা? ds যেটা ক্ষেত্রফল অর্থাৎ এই যে a ক্ষেত্রফল এটা একটা ভেক্টর তাহলে ওর ডাইরেকশন কোনটা? ডাইরেকশনটা একই দিকে। অর্থাৎ এই যে উপর থেকে নিচের দিকে। তাহলে এখানে দেখো আ বোথ সরি আমি সবই চলে গেল। যেখানে তাহলে হচ্ছেটা কি? যে আমার ইলেকট্রিক ফিল্ড, এটা ইলেকট্রিক ফিল্ড এবং ds তারা একই দিকে আছে। তাহলে একই দিকে থাকায় এটাকে আমরা এই ডট প্রোডাক্টটা এটা উঠিয়ে দিতে পারি। তাই না? এই ডটটা উঠিয়ে দিতে পারি। তাহলে ডটটা উঠিয়ে দিলে কেমন? আমার এই ইন্টিগ্রেশনটা তখন ভিতরে চলে আসবে। ইন্টিগ্রেশনটা ভিতরে চলে আসবে। সারফেস ইন্টিগ্রেশনটা। তো তখন এটা হবে সারফেস ইন্টিগ্রেশন ds। সারফেস ইন্টিগ্রেশন ds মানে s অর্থাৎ আ টোটাল যে আমার ক্ষেত্রফল। তো এই টোটাল ক্ষেত্রফলকে তো আমরা a বলে নিয়েছি এখানে। হ্যাঁ? এই ক্ষেত্রফলটাকে আমরা a ধরে নিয়েছি। সো ds এর এখানে আমরা a লিখব। তাহলে এই হচ্ছে আমার লেফট সাইড যেটা এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ। এই যে লেফট সাইড। আর এই যে রাইট সাইডটা q বাই এপসাইলন নট সেটা এখানে। অর্থাৎ এই গাউস ল থেকে আমরা এটা এখানে পেয়েছি। গাউস ল থেকে এটা পেয়েছি। তো এইবার কি হচ্ছে দেখো? সরি কোনটা দিলাম? ওকে। তাইলে এখন এইখান থেকে আমি কি লিখতে পারি? আমি যদি এপসাইলন নটটাকে এই পাশে নিয়ে আসি, হ্যাঁ? এই পাশে। তাইলে আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এপসাইলন নট ই এ। এপসাইলন নট ই এ। আচ্ছা, এখন আমরা আরেকটা ক্যালকুলেশন করব যে মুছে দেই। সেটা হলো যে যেকোনো পরিমাণ চার্জ, সেই চার্জটা আমরা যেকোনো পরিমাণ ধরো কিউ প্রাইম পরিমাণ ধরলাম। তাহলে কিউ প্রাইম পরিমাণ চার্জ, হ্যাঁ? এই এক প্লেট থেকে, হ্যাঁ? মনে করো আপার প্লেট থেকে আমি লোয়ার প্লেটে নিয়ে যাচ্ছি। তাহলে নিয়ে যেতে আমার কি পরিমাণ কাজ করতে হবে? এটা আমরা এখন বের করতে চাচ্ছি। তাহলে কাজটা আমরা ২ ভাবে বের করতে পারি। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক, সেই ওয়ার্কটা আমরা এইভাবে বের করি ভোল্টেজ ইনটু চার্জ। হুম? তাহলে আমরা কিউ প্রাইম পরিমাণ নিছি এইজন্য কিউ প্রাইম ভি ইনটু কিউ প্রাইম বলতেছি। ঠিক আছে? আচ্ছা, আরেকভাবে চার্জ বের করা হয়, এই কাজ বের করা হয় সেটা হলো আ ওয়ার্ক ইস ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসট্যান্স। ফোর্স ইনটু ডিসট্যান্স। তাহলে ডিসট্যান্সটা আমার এখানে ডি বলেছে। সো আমরা এফ ইনটু ডি বলতেছি। তাহলে এই ফোর্সটা হলো ইলেকট্রিক্যাল ফোর্স। তাহলে এই ফোর্সটাকে আমরা লিখতে পারি এরকম দেখো। ইলেকট্রিক ফিল্ড ইনটু চার্জ যে পরিমাণ আমি চার্জ নিলাম সেটা কিউ প্রাইম ইনটু ডি। তাহলে এই যে দেখো আমি ডব্লিউর দুটো ইকুয়েশন পেয়েছি। উপরে একটা নিচে একটা। তাহলে দুটাই সেম। অর্থাৎ আমরা বলতে পারি এই টার্মটা, হ্যাঁ? আর এই টার্মটা তারা সমান। তাহলে সমান যদি করি আমি একটু উপরে লিখি দেখো ভি কিউ প্রাইম ইজ ইকাল টু কি বলতেছে? ই কিউ প্রাইম ডি। তাহলে এখান থেকে আমার কিউ প্রাইম কেটে গেল। থেকে গেল কি ভি ইজ ইকাল টু ইডি। ভি ইজ ইকাল টু ইডি। সবাই এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা গুড। আচ্ছা, তাইলে তো এখন আমরা এই শেষ পর্যায়ে চলে আসছি।
আচ্ছা, তাইলে আমি ২ টো ইকুয়েশন পেলাম। দেখো একটা চার্জের ইকুয়েশন এটা, আরেকটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন এটা। তাহলে এখান থেকে আমার ক্যাপাসিট্যান্স বের করতে হবে। হ্যাঁ? এই দেখো আমাদের টপিকস এর নাম আছে ক্যাপাসিট্যান্স। তাহলে ক্যাপাসিট্যান্স C ইজ ইকুয়াল টু আমরা জানি কি Q বাই V। তাহলে এই যে Q টা কত পেয়েছি আমরা দেখো Q টা পেয়েছি এপসাইলন নট EA, এপসাইলন নট EA এটা পেয়েছি। আর V পেয়েছি ED, V পেয়েছি ED। তাহলে এই যে EE কেটে গেল, EE কেটে গেল। আমার পড়ে থাকলো কি তাহলে? এপসাইলন A ডিভাইডেড বাই D। তাহলে ফাইনালি আমি কি পাচ্ছি? ক্যাপাসিট্যান্সটা বের করলাম কি? C is equal to epsilon naught A by D। তাহলে এই হচ্ছে আমার, হ্যাঁ, এইটাই হচ্ছে ফাইনাল ইকুয়েশন। প্যারালাল প্লেট ক্যাপাসিটর ফাইনাল ইকুয়েশন। হ্যাঁ, সবাই একটু তুলে নাও। আর যদি কোনো সমস্যা থাকে সেটা বলতে পারো আরকি। এবার একটু তুলে নাও ক্যালকুলেশনস গুলো। সিকোয়েন্সটা কি মনে আছে কোনটার পরে কি লিখছি নাকি? পারবা তো নাকি? নাকি স্লাইডে দেখাবো? জি। স্যার স্লাইডে দেখালে ভালো হয়। আচ্ছা, আচ্ছা। না ঠিক আছে। এটা আমি এই ক্যালকুলেশনটা যেটা বুঝাইছি এটা বুঝছো কিনা সেটা আগে ইম্পোর্টেন্ট। জি স্যার। আচ্ছা তাইলে আমি স্লাইডেই দেখাই, অসুবিধা নাই। এটা আমি তাহলে ডিলিট করে দেই। তাহলে এটা কি তুলেছো তোমরা? এই অংশটা? জি জি স্যার। স্যার। ওকে গুড। তাইলে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি দাঁড়াও। এই যে, ওই যে যেগুলো আমি করছি আরকি, হ্যাঁ? আমি একটু ভেঙে দেখাইছি তো এইখানেই দেখো এই যে এখানে ওই যে ওইজন্য আমি ওইটা তুলতে বলছিলাম। দাঁড়াও এটা আবার একটু আনা যায় কিনা দাঁড়াও। হ্যাঁ, এখানে তো আর আ আমরা অত ভেঙে দেখাইনি। দেখছো? সরাসরি V is equal to ED দেখাইছে। দেখছো? খেয়াল করছো? জি স্যার। আর ওইখানে আমি কিন্তু তোমাদের ভেঙে দেখাইছিলাম। দেখি দাঁড়াও এটা আনতে পারি কিনা। এই আসছে। মানে এইখানে তোমাদের এই যে এইটা দেখাইছি এই যে দেখো এই V is equal to ED টা কিভাবে এসছে সেটা এই যে ভেঙে এই যে W থেকে তারপরে হুম? কিভাবে এসছে এটাও দেখাইছি ওই যে গাউস ল থেকে কিভাবে আসলো এগুলো ভেঙে দেখাইছি। আর এখানে তো জাস্ট সরাসরি V is equal to ED দেখা। তো তোমরা এগুলো একটু সাইড নোট আকারে লিখতে পারো। নাকি বলো? জি স্যার লিখে নিতেছি। হ্যাঁ, কারণ এই যে দেখো এখানে আমি শুধু কিন্তু দেখাইছি V is equal to ED এইটা। কিন্তু এইখানে তোমার এই যে ক্যালকুলেশন আমি বিস্তারিত দেখাইছি যে V is equal to ED টা কিভাবে আসলো। তাই না? এই যে অনেকগুলো ক্যালকুলেশন দেখাইছি। তাহলে এইগুলো একটু সাইড নোট আকারে লিখে রাখো। হ্যাঁ? তাইলে সুবিধা হবে পরবর্তীতে। এই ব্র্যাকেট গুলো আমি তুলে দেই। তাহলে কনফিউজিং। সাইড নোট আকারে এগুলো একটু তুলে নাও। এগুলা তাহলে আর পাবা না। যেহেতু স্লাইডে নাই। আমি একটু ভেঙে দেখাই। ক্লাসে একটু ভেঙে প্রত্যেকটা লাইন ভেঙে দেখাই যাতে সবার বুঝতে সমস্যা ভালো হয় আরকি।
কিসের সাথে? স্যার হয়েছে। আমি তোমাদের ওই অ্যাটেন্ডেন্সটা আনতে গেছিলাম আরকি। আচ্ছা শোনো, যদি তুলা হয়ে থাকে গুড। এখন আসল কথা বলো। আ কারো কোথাও সমস্যা আছে কিনা? সবচেয়ে ইম্পোর্টেন্ট ব্যাপার। কারো কোথাও সমস্যা থাকলে একটু বলতে পারো। আমি আবার একটু দেখি ভিন্নভাবে বোঝাতে পারি কিনা। আর যদি সমস্যা না থাকে গুড, ভেরি গুড। কারো কোনো সমস্যা থাকলে ঝটপট বলো আরকি। না স্যার সমস্যা আচ্ছা ভেরি গুড। তাইলে শোনো আমরা আজকে এই পর্যন্ত রাখবো, হ্যাঁ? আর আমরা রোল কলটা একটু করি। একটা ক্লাস হয়েছে যেহেতু। ঠিক আছে? জি স্যার। কয়জন আসছো একটু দেখি। তাহলে আমি